প্রিয় ভাই বোনেরা, কেমন আছো তোমরা? আবারও ফিরে আসলাম এডমিশন ফিজিক্স ক্লাস নিয়ে। আজকে আমরা পড়ব পদার্থবিজ্ঞান প্রথম পত্র ষষ্ঠ অধ্যায় মহাকর্ষ ও অভিকর্ষ। এখন আমি হোয়াইট বোর্ডে কিছু সূত্র লিখব বা এই অধ্যায়ের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো সবাই খাতায় তোলো। খাতায় লেখো অভিকর্ষ বল। F equal mg। তুমি জানো এই সূত্রটা, অভিকর্ষ বল F equal কত? mg। লেখো নিউটনের মহাকর্ষীয় সূত্র। নিউটনের মহাকর্ষীয় সূত্র F equal g m1 m2 by d স্কয়ার। তাহলে এখানে তুমি কি দেখলো যে এই অভিকর্ষ বা মহাকর্ষ বলটা কি ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? আর এখানে এই যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক, যেটা হলো মহাকর্ষীয় ধ্রুবক। এর মান তোমাদের মুখস্থ 6.67 10⁻11 নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার, নিউটন মিটার স্কয়ার পার কেজি স্কয়ার। এর মাত্রা, এই মাত্রাটা এমসিকিউতে প্রায় সময় আসে। m ইনভার্স t ইনভার্স টু l কিউব। মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা তোমার এমসিকিউতে প্রায় সময় আসে, m ইনভার্স t ইনভার্স টু l কিউব। আরেকটা লাইন লেখো মহাকর্ষীয় ধ্রুবকের মান, মহাকর্ষীয় ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে না। মহাকর্ষীয় ধ্রুবকের মান, মহাকর্ষীয় ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে না। মহাকর্ষীয় ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে না। মহাকর্ষীয় ধ্রুবকের মান মাধ্যমের উপর নির্ভর করে না। তাহলে নিউটনের মহাকর্ষ সূত্র কি? F equal g m1 m2 d স্কয়ার। নিউটনের মহাকর্ষীয় সূত্র F equal g m1 m2 by কত? d স্কয়ার। অভিকর্ষ ত্বরণ। অভিকর্ষ ত্বরণ g equal gm by r স্কয়ার। যদি তুমি দাও তো এই যে m সমান তুমি কি জানো? রো ভি। এই m সমান তুমি কি জানো? রো ভি, রো ভি। এখন এই যে ভি, এই ভিটা তো আয়তন, আয়তন সমান কি? 4/3 পাই আর কিউব বাই আর স্কয়ার। তাহলে কি পাইলা তুমি এখানে? 4/3 পাই আর রো জি, আর স্কয়ার আর স্কয়ার আর স্কয়ার এবং আর কিউব কাটা যায়, 4/3 পাই আর রো জি। যদি প্রশ্নের মধ্যে ভরের মান দেওয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে ভরের মান দেওয়া থাকে, তাহলে অভিকর্ষ ত্বরণের তুমি সূত্র ইউজ করবে এটা, জিএম বাই আর স্কয়ার। তুমি এখানে খেয়াল করে দেখো যে অভিকর্ষ ত্বরণের সাথে এই ব্যাসার্ধের কি সম্পর্ক?
বর্গের ব্যস্তানুপাতিক। অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। যদি প্রস্থের মধ্যে ঘনত্বের মান দেওয়া থাকে, ঘনত্ব, যদি প্রস্থের মধ্যে ঘনত্বের মান দেওয়া থাকে তাহলে তুমি সূত্র ইউজ করবা 4/3 পাই আর রো জি। যদি প্রস্থের মধ্যে ঘনত্বের মান দেওয়া থাকে তুমি সূত্র ইউজ করবা 4/3 পাই আর রো জি। তুমি খেয়াল করে দেখো যে এখানে এই অভিকর্ষজ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? অভিকর্ষজ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? সমানুপাতিক। তার মানে এই অভিকর্ষজ ত্বরণের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে, অভিকর্ষজ ত্বরণের অঙ্কগুলো যখন পরীক্ষায় আসবে তখন অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা উল্লেখ আছে কিনা। যদি প্রশ্নের মধ্যে কোনোভাবে ঘনত্ব কথা উল্লেখ থাকে সূত্রটা কি হবে? 4/3 পাই আর রো জি। তখন অভিকর্ষজ ত্বরণের সাথে এই ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। আর যদি ভর থাকে সব কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে যখন এই অভিকর্ষজ ত্বরণের অঙ্কগুলো পরীক্ষায় আসবে তখন তোমার অবশ্যই এই কথাটা খেয়াল রাখতে হবে প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা কোনোভাবে উল্লেখ আছে কিনা। যদি ঘনত্ব কথা কোনোভাবে উল্লেখ থাকে সূত্র কি হবে? 4/3 পাই আর রো জি। এবং তখন অভিকর্ষজ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক হবে? সমানুপাতিক। এখন মহাকর্ষীয় প্রাবল্য। মহাকর্ষীয় প্রাবল্য ই ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। ই ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো অভিকর্ষজ ত্বরণ এর সূত্র কি? জিএম বাই আর স্কোয়ার। মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র কি? জিএম বাই আর স্কোয়ার, তাই না? তার মানে আমরা বলতে পারি যে অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষীয় প্রাবল্যের, অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষীয় প্রাবল্যের সংখ্যাগত মান সমান হবে। অভিকর্ষজ ত্বরণ ও মহাকর্ষীয় প্রাবল্যের মান কি হবে? সমান। কারণ অভিকর্ষজ ত্বরণের সূত্র কি? জিএম বাই আর স্কোয়ার। মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র কি? জিএম বাই আর স্কোয়ার। এই কারণে আমরা কি বলতে পারি? অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় প্রাবল্যের মানটা কি হবে? সমান। ঠিক এইখানেও মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র যদি প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা উল্লেখ থাকে সূত্র কি হবে? পাই আর রো জি। ঘনত্ব থাকলে সূত্র কি হবে? 4/3 পাই আর রো জি। ঠিক আগের মতোই এখানে তুমি খেয়াল করে দেখো তো প্রাবল্যের সাথে এই ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। কিন্তু যদি প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা উল্লেখ থাকে তখন প্রাবল্যের সাথে দূরত্বের কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে এই কথাগুলো অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে যে প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা উল্লেখ আছে কিনা। মহাকর্ষীয় বিভব। মাইনাস জিএম বাই আর। কত? আর। এখানে যদি ঘনত্ব কথা উল্লেখ থাকে সূত্র হবে 4/3 পাই আর স্কোয়ার রো জি। দেখো এখানে ছিল জিএম বাই আর স্কোয়ার এবং আর কিউব কাটা আর থাকে, কিন্তু এখানে কি আর এবং আর কিউব কাটলে কি থাকবে? আর স্কোয়ার। তাহলে মহাকর্ষীয় বিভবের সূত্র কি? ভি ইকুয়াল মাইনাস জিএম বাই কত? আর। এর নিচে একটা নোট লিখতে পারো। অসীম দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে
অসীম দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য অসীম দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে মহাকর্ষী বিভব ও মহাকর্ষী প্রাবল্য উভয়ের মান শূন্য হয়। অসীম দূরত্বে অবস্থিত কোন বিন্দুতে মহাকর্ষীয় বিভব ও মহাকর্ষীয় প্রাবল্য উভয়ের মান শূন্য হয়। বাচ্চারা, দূরত্ব যদি অসীম, যদি শোনো, এটা কিন্তু লিখিত পরীক্ষাও আসতে পারে, এই লাইনটা কিন্তু লিখিত পরীক্ষা আসতে পারে। বাচ্চারা, দূরত্ব যখন অসীম, তার মানে তখন আর এর মান কি? ইনফিনিটি। দূরত্ব যখন অসীম তখন আর এর মান কি? ইনফিনিটি। আর এর মান যদি ইনফিনিটি হয়, ইনফিনিটিতে ভাগ দিলে কি হবে? শূন্য। মহাকর্ষীয় বিভব শূন্য। আর এর মান যদি ইনফিনিটি হয়, ইনফিনিটিতে ভাগ দিলে কি হবে? শূন্য। মহাকর্ষীয় প্রাবল্য কি হবে? শূন্য। আর এর মান যদি ইনফিনিটি হয়, ইনফিনিটিতে ভাগ দিলে কি হবে? শূন্য। অভিকর্ষ ত্বরণ কত হবে? শূন্য। তার মানে দূরত্ব যদি অসীম হয়, দূরত্ব অসীম মানে কি? আর এর মান ইনফিনিটি। আর এর মান যদি ইনফিনিটি হয়, ইনফিনিটিতে ভাগ দিলে কি হয়? শূন্য। তার মানে এটা কিন্তু লিখিত পরীক্ষা আসতে পারে। তখন তুমি কি লিখবা? আমরা যদি ভি ইকুয়াল মাইনাস জি এম বাই আর, দূরত্ব অসীম, আর এর মান ইনফিনিটি, আর এর জায়গায় লিখবা ইনফিনিটি, ইনফিনিটিতে ভাগ দিলে কি হয়ে যাবে? শূন্য। ইনফিনিটিতে ভাগ দিলে কি হবে? শূন্য। ইনফিনিটিতে ভাগ দিলে কি হবে? শূন্য। তার মানে দূরত্ব অসীম হলে মহাকর্ষীয় বিভব শূন্য, মহাকর্ষীয় প্রাবল্য শূন্য। যেহেতু মহাকর্ষীয় প্রাবল্য আর অভিকর্ষ ত্বরণের মান সমান, তার মানে অভিকর্ষ প্রাবল্য যদি, মহাকর্ষীয় প্রাবল্য যদি শূন্য হয়, অভিকর্ষ ত্বরণও কি হবে? শূন্য হবে। তাহলে অভিকর্ষ ত্বরণ এর তুমি সূত্র কি পাইছো? জি এম বাই কত? আর স্কয়ার। জি এম বাই আর স্কয়ার। যদি ঘনত্ব থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি পাইছো? 4/3 পাই আর রো জি। সবাই খাতার মধ্যে আবার এইখান থেকে লেখো, আবার এই লাইনটা লেখো, এরপর এই লাইনটা লেখো। সবাই খাতার মধ্যে এই লাইনটা লেখো, তারপর এই লাইনটা লেখো। তাহলে ভর থাকলে সূত্র কি? জি এম বাই আর স্কয়ার। ঘনত্ব থাকলে সূত্র কি? 4/3 পাই আর রো জি, তাই তো? 2 নাম্বার দিয়ে লেখো, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা জি এইচ সমান হলো 1 মাইনাস 2h বাই আর, 2h বাই আর ইন্টু জি। তাহলে বাচ্চারা, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র কি? জি আর স্কয়ার বাই আর প্লাস এইচ হোল স্কয়ার, অথবা 1 মাইনাস 2h বাই আর ইন্টু জি। কত উচ্চতায় বা এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ, এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/n অংশ হলে,
এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/n অংশ হলে এইচ ইকুয়াল √n - 1 × r। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/n অংশ হলে সূত্র কি এইচ ইকুয়াল √n - 1 × r। এর নিচে আমি একটা এক্সাম্পল দিই। এক্সাম্পল দিই, বললাম কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/4 হবে। কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/4 হবে। তাহলে বাচ্চারা খেয়াল করো, তোমার সূত্রের মধ্যে কি লেখা 1/n অংশ, আর প্রশ্নের মধ্যে কি লেখা 1/4। তাহলে সূত্রের মধ্যে লেখা 1/n অংশ আর প্রশ্নের মধ্যে লেখা 1/4। তাহলে n সমান কত হয়ে গেল 4। তাহলে তুমি যদি উচ্চতার মান বের করতে চাও, উচ্চতার সূত্র কি √n - 1 × r। তাহলে এই n সমান কত 4, n সমান 4। তাহলে 2 - 1 × কত r, তার মানে কি r, তার মানে পৃথিবীর ব্যাসার্ধের সমান। পৃথিবীর ব্যাসার্ধ তোমার মুখস্থ 6.64 10⁶ মিটার। তাহলে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/n অংশ হবে, 1/n অংশ হবে। সূত্র কি উচ্চতার মানটা তুমি যদি বের করতে চাও, সূত্র হলো √n - 1 × r, √n - 1 × কত r। ওকে, তাহলে সূত্রের মধ্যে হলো 1/n অংশ, এক্সাম্পলের মধ্যে বলছি আমি 1/4। 1/n সমান 1/4, n কত 4, শুধু n এর জায়গায় মানটা বসাই দিস। আশা করি তুমি এটা বুঝতে পারছো। তাহলে এই এক্সাম্পলটা মুছে ফেললাম, অবশ্যই তুমি এক্সাম্পলটা খাতায় তুলবা। এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের x% হলে এইচ সমান 10/√x - 1 × r, 10/√x - 1 × r। যদি আমি একটা এক্সাম্পল দিই, কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের 25% হবে, তাই তো? তাহলে তোমার এই x%, এখানে বলছো x%, এখানে বলছো 25%, 25%। তাহলে x সমান তোমার কত হয়ে গেছে 25, x সমান কত হয়ে গেছে 25। তাহলে তুমি সূত্রটা কি জানো, এই সূত্রটা কি জানো, 10/√x - 1 × r। তাহলে 10/√x কত 25, কত হয়ে গেছে আর, পৃথিবীর ব্যাসার্ধের সমান, পৃথিবীর ব্যাসার্ধের কি সমান। তাহলে যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তুমি এভাবে করতে পারো 10/√x - 1 × r। যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তুমি কিভাবে করতে পারো 10/√x - 1 × r। কারণ তোমার যদি মন চায় না আমি এইভাবে করব না, আমি এইভাবে করবো না, এইভাবে তোমার করতে মন চায় না, তুমি এই যে এইভাবে করতে চাও আগেরটার মতো করতে পারো। দেখো এখানে কি বলছি 1/n অংশ,
1/n অংশ, তাই তো? এখানে বলছে 25%। 25% মানে কি? 25 বাই কত? 100। 1 বাই কত? 4। তাহলে n সমান কত হয়ে গেছে? 4। তাহলে তোমার সূত্রটা কি? √n-1 ইন্টু r। n কত? 4 r। তখন তুমি যদি চাও যে না তুমি এই পার্সেন্টেজ সূত্রটা তুমি শিখবা না, তুমি সকল অঙ্ক এই উপরের লাইন দিয়ে করতে পারো। এখানে বলছে 1/n অংশ, এখানে বলছে 25%। n 1/n সমান 25%। এখানে তুমি n এর মানটা পাইছো, n এর মানটা বসাই দিছো। তো তুমি ইচ্ছা করলে এইভাবে করতে পারো, ইচ্ছা করলে এইভাবে করতে পারো। মূলত এই সূত্র ইউজ করলেই ভালো হয় বেশি, 1/n অংশ। খাতার মধ্যে অবশ্যই এক্সাম্পল গুলো তুলবা। এই সলভটা এই যে সলভ যে করলাম, এই সলভটাও তুমি খাতার মধ্যে 2 ভাবে তুলবা। আগে লেখো এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান দেয়া থাকলে, এইচ উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান দেয়া থাকলে √g/gh-1 ইন্টু r। যদি এটা একটা এক্সাম্পল দিই, বললাম কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ, কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ 4.9 ms⁻² হবে। কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণ 4.9 ms⁻² হবে। তাহলে বাচ্চারা খেয়াল করো, g/gh -1 ইন্টু r, g/gh -1 ইন্টু r। তাহলে এই g এর মান কত? 9.8। gh এর মান কত? 4.9 ইন্টু r। √2 -1 ইন্টু r। √2 মানে কি? 1.41 -1 ইন্টু r। ক্যালকুলেটর থাকলে ক্যালকুলেশন করা থাকবে, আর ক্যালকুলেটর না থাকলে আর এর মধ্যে তোমার মুখস্থ পৃথিবী ব্যাসার্ধ 6.64 10⁶। তাহলে বাচ্চারা যদি ক্যালকুলেটর থাকে এরকম যোগ বিয়োগ করা থাকবে, আর যদি ক্যালকুলেটর না থাকে তাহলে অপশনে এরকম ভাবেই থাকবে, অপশনে এরকম ভাবেই থাকবে। 3 রকম নিয়ম বুঝাইলাম আমি, 3টারই এক্সাম্পল দিয়ে বুঝাই দিলাম। তাহলে তুমি এই উচ্চতর কাজটা আশা করি তুমি বুঝে ফেলছো। খাতার মধ্যে 3 নাম্বার দিয়ে লেখো ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ 1 - d/r ইন্টু জি। ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ 1 - d/r ইন্টু জি। এখানে লেখো ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ, ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের 1/n অংশ হলে, ডি গভীরতায় অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠের 1/n অংশ হলে ডি ইকুয়াল 1 - 1/n ইন্টু r। তো এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে।
বললাম কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ, কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের ভূপৃষ্ঠের 1/3 হবে। কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/3 হবে। তাহলে বাচ্চারা তুমি সূত্রের মধ্যে কি লিখছো, 1/n অংশ, সূত্রের মধ্যে হলো 1/n অংশ, সূত্রের মধ্যে হলো 1/n অংশ, আর প্রশ্নের মধ্যে হলো 1/3, তাই না? তাহলে n সমান কত হয়ে গেল 3, যদিও n সমান লেখার প্রয়োজন নাই। d এর সূত্র কি 1 - 1/n ইন্টু r। তাহলে এই যে n এর মান কত 3, তাহলে বিয়োগ দিলে কত হয়ে গেল 2/3, 2/3 ইন্টু কত r। যদি ক্যালকুলেটর থাকে তাহলে r এর মান দিয়ে গুণ করা থাকবে, আর ক্যালকুলেটর না থাকলে অপশনটা এইভাবেই থাকবে। তাহলে কত গভীরতায় অভিকর্ষ ত্বরণ 1/n অংশ, সূত্র কি 1 - 1/n ইন্টু কত r। চার নাম্বার দিয়ে লেখো পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়। পৃথিবীর কেন্দ্রে ওজন 0 হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়, পৃথিবীর কেন্দ্রে ওজন 0 হয়, পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম হয়। পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0 হয়, পৃথিবীর কেন্দ্রে ওজন 0 হয়, পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম হয়। এগুলো মুখস্থ রাখতে। আরেকটা, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ, ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের, চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ হয়। ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ হয়। ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ স্তরের 6 গুণ হয়। তাহলে পৃথিবীর কেন্দ্রে ওজন কত 0, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণ 0, পৃথিবীর কেন্দ্রে দোলনকাল অসীম, ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের কয় গুণ হয়, 6 গুণ হয়।
খাতায় লেখো ওজন। ওজন ডাব্লিউ ইকুয়াল কত এমজি, ওজন ডাব্লিউ ইকুয়াল কত এমজি। এখানে তো এখানে এই ওজনের সাথে অভিকর্ষ ত্বরণের কি সম্পর্ক? সমানুপাতিক, তাই না? তার মানে তুমি যদি লেখো উপরে লেখো গ্রহ, নিচে লেখো পৃথিবী, তাহলে এর সাথে এর সমানুপাতিক সম্পর্ক। তাহলে তুমি অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উপরে কি লিখতে হবে গ্রহ, নিচে লিখতে হবে কি পৃথিবী, তাই না? আবার বাচ্চারা তুমি যদি খেয়াল করো দেখো অভিকর্ষ ত্বরণের সাথে ভরের কি সম্পর্ক? অভিকর্ষ ত্বরণের সাথে ভরের সমানুপাতিক সম্পর্ক। অভিকর্ষ ত্বরণের সাথে ভরের সমানুপাতিক সম্পর্ক, যেহেতু সমানুপাতিক সম্পর্ক তাহলে ভরের ক্ষেত্রেও উপরে কি হবে গ্রহ, নিচে কি হবে পৃথিবী। আবার তুমি যদি খেয়াল করো যে অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক, বর্গের ব্যস্তানুপাতিক। যেহেতু বর্গের ব্যস্তানুপাতিক তাহলে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উপরে গ্রহ লিখছো, ব্যস্তানুপাতিক তাহলে পৃথিবীর ক্ষেত্রে উল্টাটা লিখতে হবে। ব্যাসার্ধের ক্ষেত্রে উপরে, ব্যাসার্ধের ক্ষেত্রে উল্টাটা লিখতে হবে। উপরে লিখতে হবে পৃথিবী, নিচে লিখতে হবে কি গ্রহ। কার সমানুপাতিক? বর্গের সমানুপাতিক। বাচ্চারা অভিকর্ষ ত্বরণের সাথে ভরের কি সম্পর্ক? সমানুপাতিক, তাই না? তাহলে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উপরে গ্রহ, ভরের ক্ষেত্রে উপরে গ্রহ, নিচে পৃথিবী, নিচে পৃথিবী। কিন্তু অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের ব্যস্তানুপাতিক। এই কারণে অভিকর্ষ ত্বরণের ক্ষেত্রে উপরে গ্রহ, কিন্তু ব্যাসার্ধের ক্ষেত্রে উপরে পৃথিবী, উল্টা বর্গের। তার মানে যদি পরীক্ষায় বাচ্চারা যদি পরীক্ষায় বলে তুমি তো এমন অনেক অঙ্ক করছো, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, তাহলে ভূপৃষ্ঠে ওজন এত হলে চাঁদে ওজন কত? যদি বলে ওজন কত তাহলে তুমি এইটা সমান এটা লিখবা। যদি বলতো পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ, পৃথিবীতে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ এত হলে চাঁদে অভিকর্ষ ত্বরণ কত? যদি অভিকর্ষ ত্বরণ চায় তখন তুমি এইটার সমান লিখবা এটা। তার মানে তোমার যদি ওজন কত বলে, ওজন চায় তাহলে এইটা সমান লিখবা এটা। আর যদি প্রশ্নে বলে অভিকর্ষ ত্বরণ কত তাহলে এইটার সমান লিখবা এটা। বাকি কথাগুলো আমি অঙ্ক করতে করতে তোমাকে বুঝাবো। ওকে, এখন তাহলে ওজনটাও তুমি লিখে ফেললা। এখন খাতায় লেখো মুক্তিবেগ। √2gr, তাই না? যদি প্রশ্নের মধ্যে ভরের মান দেয়া থাকলে লিখবা gm/r। বাচ্চারা খেয়াল করো তো, তুমি অভিকর্ষ ত্বরণ gm/ কি জানো? r², gm/r²। যদি তুমি এখানে r দিয়ে গুণ দেও, এখানেও r দিয়ে গুণ দিলে r এবং r² কাটলে একটা r থাকবে। তাহলে এই যে gr আর gm/r তো সমান, এই যে gr, এই gr এর জায়গায় আমরা কি লিখতে পারি? gm/r। তার মানে যদি প্রশ্নের মধ্যে ভরের মান দেওয়া থাকে, যদি প্রশ্নের মধ্যে ভরের মান দেওয়া থাকে তখন তুমি মুক্তিবেগের এই সূত্রটা ইউজ করবা। আরেকটা মান তোমার মুখস্থ রাখতে হবে, পৃথিবীতে মুক্তিবেগ 11,200 মিটার পার সেকেন্ড বা 11.2 কিলোমিটার পার সেকেন্ড বা 7 মাইল পার সেকেন্ড বা 25,000 মাইল পার আওয়ার। এই মানগুলো মুখস্থ রাখতে হবে। এটা কিন্তু পরীক্ষায় এমসিকিউ কমন কোশ্চেন। ভূপৃষ্ঠে মুক্তিবেগ কত? এই দুটো অপশনে বেশি থাকে, 11.2 কিলোমিটার অথবা 7 মাইল পার সেকেন্ড, এই দুটো অপশনে বেশি থাকে। অনেক সময় 7 লেখা থাকে না, লেখা থাকে 6.96 মাইল পার সেকেন্ড, 6.96
অথবা 7 দুটো থেকে যে কোনো একটা লেখা থাকে। বাচ্চারা এই দুইটাই বেশি অপশন থাকে, 11.2 কিলোমিটার পার সেকেন্ড অথবা 7 মাইল পার সেকেন্ড, কিন্তু তুমি এই চারটা মানে মুখস্থ রাখবা। আরেকটা কথা, পৃথিবীর মুক্তিবেগ চাঁদের মুক্তিবেগ থেকে বেশি। পৃথিবীর মুক্তিবেগ চাঁদের মুক্তিবেগ থেকে বেশি। বাচ্চারা খেয়াল করো, এই যে তোমার মুক্তিবেগের সূত্র √2gr, তাই না? এখন বাচ্চারা শোনো, তোমার মনোযোগ দিয়ে শোনো, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণ থেকে বেশি, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধ থেকে বেশি, তাহলে এর সাথে এর সমানুপাতিক সম্পর্ক না? তাহলে যেহেতু পৃথিবীর অভিকর্ষ ত্বরণও বেশি, পৃথিবীর ব্যাসার্ধও বেশি, তাহলে পৃথিবীর মুক্তিবেগটাও কি হবে? বেশি হবে। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র তিনটি। গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র তিনটি। একটা হলো উপবৃত্ত সূত্র, একটা হলো উপবৃত্ত সূত্র, উপবৃত্ত সূত্র, একটা হলো ক্ষেত্রফল সূত্র, আরেকটা হলো সময়ের সূত্র। এই সময়ের সূত্রটা তোমার অঙ্ক করার সময় লাগবে। সময় সূত্র হলো বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। সময় সূত্রটা কি? বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। তাহলে গ্রহের গতি সম্পর্কিত কেপলারের সূত্র কয়টা? তিনটা। উপবৃত্ত সূত্র, ক্ষেত্রফল সূত্র, সময়ের সূত্র। আর এই অঙ্ক করার জন্য আমাদের কোন সূত্রটা লাগবে? সময়ের সূত্র। সময়ের সূত্রটা কি? বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। কৃত্রিম উপগ্রহের ক্ষেত্রে 1 নাম্বার দিয়ে লেখো, অধিক উচ্চতায় বেগ। ভি ইকুয়াল √GR² / R+H, বা ভি ইকুয়াল √GM/R+H। কেননা তুমি তো জানো জি সমান কত? GM/R²। তাহলে এই GR² সমান কি? GM। তাহলে তুমি ইচ্ছা করলে GR² লিখতে পারো, আবার GM ও লিখতে পারো। 2 নাম্বার দিয়ে লেখো, অল্প উচ্চতায় বেগ। ভি ইকুয়াল √GR, অল্প উচ্চতায় বেগ। তাহলে এই উপগ্রহের অঙ্কগুলোর ক্ষেত্রে, এই উপগ্রহের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বেগের মান চায়, উপগ্রহের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বেগের মান চায়, তোমার মাথায় সূত্র কাজ করবে কটা? দুইটা। উপগ্রহের অঙ্কগুলোর ক্ষেত্রে যদি বেগের মান চায়, তোমার মাথায় সূত্র কাজ করবে কটা? দুইটা। তাহলে অধিক উচ্চতা, একটা অল্প উচ্চতা। তাহলে তুমি প্রশ্ন দেখে কিভাবে বুঝবা যেটা অধিক উচ্চতা নাকি অল্প উচ্চতা? বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, যদি প্রশ্নের মধ্যে উচ্চতা মানে এইচ এর মান দেয়া থাকে, এইচ এর মান দেয়া থাকলে সেটা অধিক উচ্চতা, আর এইচ এর মান দেয়া না থাকলে সেটা অল্প উচ্চতা। যদি প্রশ্নের মধ্যে এইচ এর মান দেয়া থাকে, উচ্চতার মান দেয়া থাকে, তাহলে সেটা অধিক উচ্চতার সূত্র, আর এইচ এর মান না থাকলে সেটা অল্প উচ্চতার সূত্র।
শুনতে পাইছো? বললো এত মিটার উচ্চতায় বেগ কত, এইচ এর মান থাকলেই অধিক উচ্চতা, আর এইচ এর মান না থাকলেই সেটা কি হবে, অল্প উচ্চতা। বাকি কথাগুলো আমরা অঙ্ক করার সময় আলোচনা করব। লেখো বিচরণ কাল টি ইকুয়াল 2 পাই আর প্লাস এইচ বাই ভি। 4 নাম্বার দিয়ে লেখো উচ্চতার সূত্র। উচ্চতার সূত্র gm টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার 1/3 মাইনাস আর। তাহলে উপগ্রহের ক্ষেত্রে তুমি বেগের সূত্র দুইটা, বিচরণ কাল, উচ্চতার সূত্র, এই বেগের গুলাই মাঝে মাঝে আসে। ভূস্থির উপগ্রহ, এটাও এমসিকিউতে আসে বাচ্চারা। ভূস্থির উপগ্রহের ক্ষেত্রে আমি একটু পরে অবশ্য বই দাগাই দেবো, তাও তুমি একটু খাতায় লেখো বিচরণ কাল। ভূস্থির উপগ্রহের বিচরণ কাল 24 ঘন্টা। পৃথিবীর মতো পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। আরেকটা হলো নিরক্ষরেখা থেকে উপগ্রহটির উচ্চতা প্রায় 36,000 কিলোমিটার। অনেকক্ষণ এই অধ্যায়ের সূত্র নিয়ে আলোচনা করলাম। এখন আমরা অঙ্কে যাব। অঙ্ক করার সময় বাকি কথাগুলো নিয়ে আমরা আলোচনা করব। এখন সবাই শীটের মধ্যে মহাকর্ষ এবং অভিকর্ষ বের করো, রিটেন পার্ট। রিটেন পার্ট এক নাম্বার অঙ্ক। সবাই 1 নাম্বার প্রশ্নটা পড়ো। আশা করি তুমি প্রশ্ন পড়লেই অঙ্কটা পারবা। 2 নাম্বার প্রশ্নটা পড়ো। এটাও একদম সহজ। দেয়া আছে 12 মিলিগ্রাম কেজি। বাচ্চারা গ্রাম থেকে তুমি যদি কেজিতে যাও, গ্রাম থেকে কেজি, তাহলে 10⁻3। এটা তো মিলিগ্রাম থেকে তুমি কেজিতে গেছো, 10⁻6। 3 নাম্বার প্রশ্নটা পড়ো। 3 নাম্বার দেখো, ব্যাসার্ধের মান দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দিয়েছে, ভর চাইছে, তাই না? বাচ্চারা ভর থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? ভর থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? gm/r²। ভর থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? gm/r²। 4 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো 4 নাম্বার প্রশ্নের মধ্যে ব্যাসার্ধের মান দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে, অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ঘনত্ব চাইছে। অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে, ঘনত্ব। বাচ্চারা ঘনত্ব থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? 4/3 পাই আর রো জি। যদি অভিকর্ষ ত্বরণ থাকে, ঘনত্ব থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? 4/3 পাই আর রো জি। বাচ্চারা 4, 5 দুটো অঙ্ক একই। 4, 5 দুটো একই অঙ্ক, একই সূত্র। 6 নাম্বার প্রশ্ন বলো। 6 নাম্বার, যদিও 6 নাম্বারটা একই, তাও একটু আমি বলি। 6 নাম্বার প্রশ্ন যদি তুমি দেখো, ঘনত্বের মানটা দেয়া আছে, 5.5
গ্রাম পার সিসি। বাচ্চারা এই গ্রাম পার সিসি কে তুমি যদি কেজি পার মিটার কিউব নিতে চাও তাহলে 1000 দিয়ে গুণ করতে হয়, কেজি পার মিটার কিউব। গ্রাম পার সিসি কে তুমি যদি কেজি পার মিটার কিউব নিতে চাও তাহলে কি 1000 দিয়ে গুণ করতে হবে। সূত্র সেই আগেরটাই, জি ইকুয়াল 4/3 পাই আর রো জি। শুধু এখানে ঘনত্বের মানটা গ্রাম পার সিসি দেওয়া ছিল, তুমি কেজিতে কেজি পার, কারণ ঘনত্বের এসআই কি কেজি পার মিটার কিউব। 7 নাম্বার, বাচ্চারা সবাই শীটের মধ্যে 7 নাম্বার প্রশ্নটা পড়ো। দেখো, পৃথিবী আর মঙ্গল গ্রহ এর ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে 3/4। পৃথিবীর বিচরণকাল দেয়া আছে এত দিন। বলছে মঙ্গল গ্রহে বিচরণকাল কত। বাচ্চারা এই বিচরণকাল আর দূরত্বের মধ্যে সম্পর্ক কিন্তু একটাই। বিচরণকাল এবং দূরত্ব সম্পর্কিত সূত্র কিন্তু একটাই, কেপলারের সময়ের সূত্র। বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। তাহলে বাচ্চারা তুমি যদি এখানে লেখো Tm/Te, সমানুপাতিক, তাহলে কি হবে Rm/Re। উভয় দিকে বর্গমূল করলাম, আর এই টিটাকে ওই পাশে পাঠাই দিলাম। 365। আর Re/Rm 3/4, Rm/Re কত হবে 4/3। এত দিন। এই মানগুলো নিয়ে ভয় পাও না, মানগুলো এমন ভাবেই থাকবে, তোমার ক্যালকুলেটর লাগবে না। আমার শীটের মধ্যে যে এক্সাম্পল গুলো শুধু বোঝানোর জন্য, মানগুলো একটু বড় বড়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু আসার মতো কেপলারের সময় সূত্রটা কিন্তু, হ্যাঁ, অঙ্কটা ভালো করে বুঝে রাখতে চেষ্টা করবা। বাচ্চারা তুমি যদি 8 নাম্বার প্রশ্নটা পড়ো। বলছে 8 নম্বর প্রশ্ন, কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে অর্ধেক হলো। পৃথিবী থেকে কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে অর্ধেক হলো, তাহলে কি অঙ্ক 8 নাম্বারটা খেয়াল করো। খেয়াল করো বাচ্চারা, ধরলাম প্রথম ব্যাসার্ধ ছিল পৃথিবীর ব্যাসার্ধ, কোনো কারণে ব্যাসার্ধটা কমে কি হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক হয়েছে। প্রথম ব্যাসার্ধ ছিল পৃথিবীর ব্যাসার্ধ, কোনো কারণে ব্যাসার্ধটা কমে কি হয়েছে, অর্ধেক হয়েছে। এখন তুমি জানো যে পৃথিবীতে বিচরণকাল কত, 365 দিন। বলছে এই গ্রহটার বিচরণকাল কত হবে। এখন তুমি খেয়াল করো, তুমি কি জানো, বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক। তাহলে T2/T1 R2/R1, তাহলে T2 সমান কি দাঁড়াচ্ছে, T1 √R2 সমান কত, R/2, R1 সমান কত, R, তাই তো। তাহলে T1 সমান কত, 365। আর এবং আর কাটা 1/8, আর বাকিটুকু ক্যালকুলেশন করে দেখবা কত আসে। বাচ্চারা প্রশ্নটা তুমি মনোযোগ দিয়ে একবার পড়ো। বলছে কোনো কারণে সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব কমে অর্ধেক হলো। প্রথম দূরত্ব কি ধরলাম, আর দূরত্ব কমে অর্ধেক হয়েছে। পৃথিবীর বিচরণকাল কত, 365 দিন। এই গ্রহটার বিচরণকাল এখন কত হবে। তুমি এখন 9 নাম্বার কোশ্চেনটা পড়বা। 9 নাম্বার কোশ্চেনটা পড়বা।
দেখো 9 নম্বর কোশ্চেনে প্রশ্নে বলছে পৃথিবীর ভর, মনোযোগ দিতে হবে, পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ। পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ দেয়া আছে, বলছে চাঁদে অভিকর্ষজ ত্বরণ কত। তুমি কিন্তু জানো যে জি ইকুয়াল কত, জি এম বাই আর স্কোয়ার, তাই না? এই কথাগুলো কিন্তু তোমাকে আমি একটু আগে বুঝাই আসছিলাম। তাহলে তুমি যদি লেখো জি এম বাই জিই, এই অভিকর্ষজ ত্বরণের সাথে ভরের কি সম্পর্ক, সমানুপাতিক। অভিকর্ষজ ত্বরণের সাথে ভরের কি সম্পর্ক, সমানুপাতিক। উপরে যদি আমরা গ্রহ লিখি, ভরের ক্ষেত্রে উপরে গ্রহ লিখতে হবে। অভিকর্ষজ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক, বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে অভিকর্ষজ ত্বরণের ক্ষেত্রে যদি উপরে তুমি গ্রহ লেখো, ব্যাসার্ধের ক্ষেত্রে উপরে কি লিখতে হবে, উল্টাটা, বর্গের ব্যস্তানুপাতিক, তাই না? এখন 9.8, এই যে এম ই, এই যে এম ই সমান কত, 81 mm। আর ই সমান কত, 4 rm। তাহলে তোমার জিএম সমান কত হয়ে গেছে, 16 ইন্টু 9.8 বাই 81। এটা তোমার 9 নাম্বার অঙ্ক। বাচ্চারা সবাই 10 নাম্বার কোয়েশনটা যদি পড়ো, 9-10 একই অঙ্ক, 9-10 একই অঙ্ক, সেম এস 9, একই অঙ্ক, একদম একই অঙ্ক। 11 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 11 নাম্বার, 11 নম্বরটা একই অঙ্ক, 9-10-11 একই অঙ্ক, একই ভাবে 10-11 দুটো অঙ্ক তুমি নিজে নিজে বাসায় করবা। 12 নাম্বার প্রশ্নটা তুমি যদি পড়ো, 12 নাম্বার, দেখো একটা লোকের পৃথিবীতে ওজন দেয়া আছে। প্রশ্ন বলছে লোকটা চাঁদে ওজন কত। বলছে পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুণ, পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। আমি তো যখন সূত্রগুলো তোমাকে বলছিলাম, তখন বলছিলাম যদি অভিকর্ষজ ত্বরণ চাই, যদি অভিকর্ষজ ত্বরণ চাই, অভিকর্ষজ ত্বরণ সমান তুমি এটা লিখবা, আর যদি ওজন চাই তাহলে ওজন সমান। অভিকর্ষজ ত্বরণ চাইলে অভিকর্ষজ ত্বরণ সমান এটা, আর ওজন চাইলে ওজন সমান এটা। একাশি এম ই সমান কত, 81 mm। আর ই সমান কত, 4 rm। আশা করি তুমি বুঝতে পারছো। বাচ্চারা যদি এই অঙ্কটা যদি বলতো, এখানে তো এই অঙ্কের মধ্যে 12 নম্বর অঙ্কের মধ্যে তো বলছে যে চাঁদে ওজন কত, মনোযোগ দিয়ে খেয়াল করো, এই অঙ্কের মধ্যে তো বলছে চাঁদে ওজন কত। যদি পরীক্ষায় বলতো যে হারানো ওজন কত, তাহলে তার ভূপৃষ্ঠের ওজন ছিল কত, 81, চাঁদে ওজন কত, 16, তাহলে সে কতটুকু ওজন হারাইছে। তার মানে এই 12 নম্বর অঙ্কের মধ্যে কিন্তু এতটুকুই বলছে, চাঁদে ওজন কত, এখানে শেষ। কিন্তু পরীক্ষায় যদি বলতো হারানো ওজন কত, তো তোমার ভূপৃষ্ঠে ওজন ছিল 81 নিউটন, চাঁদে ওজন 16 নিউটন, তুমি কতটুকু ওজন হারাইছো, 65 নিউটন। তাহলে পরীক্ষায় কিন্তু এতটুকু থাকতে পারে যে হারানো ওজন কত, তো এতটুকু মান বের করে পরে কি করতে হবে, বিয়োগ করতে হবে। কথাগুলো যেন খেয়াল থাকে।
বাচ্চারা 12 এবং 13 সেম, 13 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ। সেম এজ 12, তোমার 13 নম্বর অঙ্কটা বাড়ির কাজ। 15 নম্বর অঙ্কটা সেম, 15 নম্বরটা বাড়ির কাজ। আর 14 নম্বর অঙ্ক প্রশ্ন করো, অনেক সাহিত্য লিখছে কিন্তু চাইছে কার মান? ভরের মান। 14 নম্বর অঙ্ক অনেক কিছু বলছে কিন্তু চাইছে কার মান? ভরের মান। তুমি কিন্তু জানো যে ভর অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, ওজন চেঞ্জ হয়, কিন্তু ভর কনস্ট্যান্ট। তার মানে লোকটার ভর কত কেজি দেওয়া আছে? 80 কেজি। আনসার কত হবে আমাদের? 80 কেজি। কারণ কি? ভর কনস্ট্যান্ট। ভর কি? কনস্ট্যান্ট। অভিকর্ষ ত্বরণ চেঞ্জ হয়, ওজন চেঞ্জ হয়, কিন্তু ভর কনস্ট্যান্ট। তার মানে ভর যত কেজি ছিল আনসার তত কেজি হবে। তাহলে অনেক কিছু লেখা আছে, অনেক শর্ত দেওয়া আছে, কিন্তু শর্তগুলো আমাদের কোনো প্রকার কাজে আসবে না। কেন? কারণ ভর কনস্ট্যান্ট, ভর চাইছে যা আছে তাই আনসার। তাহলে আমাদের 1 থেকে 15 পর্যন্ত অঙ্ক শেষ হয়ে গেল। সবাই এখন 16 নাম্বার প্রশ্নটা পাবা। 16 নাম্বার প্রশ্ন যদি পড়ো, বলছে দুটি গ্রহের ঘনত্ব সুষম এবং সমান, কিন্তু প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। বলছে প্রথমটির ব্যাসার্ধ দ্বিতীয়টির দ্বিগুণ। বলছে প্রথম এবং দ্বিতীয়টির অভিকর্ষ ত্বরণের অনুপাত কত? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক। সবাই 16 নম্বর প্রশ্ন পড়ো। দেখো প্রশ্নের মধ্যে বলছে দুটি গ্রহের ঘনত্ব। বাচ্চারা আমি তোমাকে বলছিলাম যদি ঘনত্ব কথা উল্লেখ থাকে এই কথাটা কিন্তু খেয়াল করতে হবে। অভিকর্ষ ত্বরণ, যদি শোনো, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষীয় প্রাবল্য, মহাকর্ষীয় বিভব, এই অঙ্কগুলোর মধ্যে তোমাকে অবশ্যই প্রশ্নের মধ্যে ভালো করে খেয়াল করতে হবে যে প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা উল্লেখ আছে কিনা। যদি ঘনত্ব কথা উল্লেখ থাকে তাহলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? 4/3 পাই আর রো জি। 4/3 পাই আর রো জি। এখানে অভিকর্ষ ত্বরণের সাথে এই ব্যাসার্ধের কি সম্পর্ক? সমানুপাতিক। তার মানে তুমি যদি লেখো G1/G2 কি হবে? R1/R2। R1 সমান কত? 2R2। এই R2 এবং R2 কাটা, 2/1, 2:1। তাহলে অবশ্যই কথা যেন মনে থাকে, অভিকর্ষ ত্বরণ, মহাকর্ষীয় প্রাবল্য ও মহাকর্ষীয় বিভব, এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়বা, দেখবা কোথাও ঘনত্ব কথা লেখা আছে কিনা। যদি ঘনত্ব কথা লেখা থাকে সূত্র কিন্তু হবে এভাবে। তখন অভিকর্ষ ত্বরণের সাথে আর কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে 16 নম্বর অঙ্কটা আমাদের শেষ হয়ে গেল। যদি তুমি 17 নম্বর প্রশ্ন পড়ো, 17 নম্বর প্রশ্ন দেখো, পৃথিবীর ব্যাসার্ধ মান 6400 কিলোমিটার এবং উচ্চতাও, পৃথিবীর ব্যাসার্ধ এবং উচ্চতা দুইটার মানে দেওয়া আছে 6400 কিলোমিটার। তার মানে পৃথিবীর ব্যাসার্ধ এবং উচ্চতা দুইটাই সমান দেওয়া আছে। বলছে অভিকর্ষ ত্বরণ কত? বাচ্চারা অভিকর্ষ ত্বরণ কিন্তু তুমি অনেকগুলা সূত্র লিখছিলা। যদি ভরের মান দেওয়া থাকে তাহলে অভিকর্ষ ত্বরণের সূত্র হলো Gm/r²। যদি ঘনত্বের মান দেওয়া থাকে তাহলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? 4/3 পাই আর রো জি। যদি প্রশ্নের মধ্যে উচ্চতা দেওয়া থাকে সূত্র কি? Gr²/r+h²। তাহলে এখানে দেখো উচ্চতা দেওয়া আছে, উচ্চতা দেওয়া থাকলে অভিকর্ষ ত্বরণের সূত্র কি? Gr²/r+h²। তাই তো? তাহলে বাচ্চারা Gr², প্রশ্নের মধ্যে আর এবং এইচ সমান, তাহলে তুমি এই যে আর এইচ আছে, এইচ এর জায়গায় আর লিখতে পারো। তাহলে কত হয়ে গেছে এখানে? 2r² মানে 4r²। r² কাটা, আনসার কত হয়ে গেল? G/4। আনসার কত হয়ে গেল? G/4। পরীক্ষা আসতে পারে, আসার মতো অঙ্ক। তাহলে দেখো তো এখানে আর এবং এইচ সমান, এইচ এর জায়গায় তুমি কি লিখতে পারো? আর এবং আর 2r বর্গ করলে 4r²।
17 নম্বর অঙ্ক। পরে তুমি এই জি এর মান কত 9.8 ভাগ দিলে আনসার। ক্যালকুলেটর না থাকলে অপশন এইভাবেই থাকবে। তুমি যদি 18 নাম্বার কোয়েশ্চেন পড়ো, 18 যদি 18 নাম্বার কোয়েশ্চেন পড়ো বাচ্চারা, দেখো পৃথিবীতে ওজন দেয়া আছে, চাঁদের ওজন দেয়া আছে, চন্দ্র অপেক্ষা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ কত গুণ? চন্দ্র অপেক্ষা, আচ্ছা বাচ্চারা তুমি জানো যে ওজনের সাথে অভিকর্ষ ত্বরণের কি সম্পর্ক? সমানুপাতিক। তাহলে আমি যদি লিখি জি এম সমানুপাতিক কি লিখবা? ডাব্লিউ ই বাই কত? ডাব্লিউ এম, তাই না? তাহলে পৃথিবীতে ওজন দেয়া আছে 56.84, চন্দ্রে ওজন দেয়া আছে 5.8, তাহলে কত গুণ হয়ে গেছে? এত গুণ। বাচ্চারা এখানে মান দেয়া আছে, এই কারণে তুমি মান দিয়ে ক্যালকুলেশন করছো, পাইছো 5.8। যদি মান দেয়া না থাকতো, মান দেয়া না থাকলে কিন্তু আমাদের মুখস্থ যে পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ, পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ মুখস্থ। মান দেয়া আছে তুমি তাই মান বসাই যোগ বিয়োগ করছো, কিন্তু মান দেয়া না থাকলে মুখস্থ লাগাইতা পৃথিবীর অভিকর্ষ ত্বরণ চাঁদের অভিকর্ষ ত্বরণের 6 গুণ। তুমি যদি 19 নাম্বার প্রশ্নটা বলো, 19 নাম্বার অঙ্কটা কিন্তু আমরা ক্লাসে করছিলাম যে গভীরতার অঙ্ক 1 মাইনাস 1/n ইন্টু কত আর। প্রশ্নের মধ্যে দেয়া আছে 1/3, তাহলে 1/n এর মান 1/3। এই অঙ্কটা কিন্তু আমরা ক্লাসে একটু আগে করছিলাম। তাহলে এটাই তোমার আনসার। আর এর মান তো মুখস্থ। যদি তোমার অপশন এইভাবে থাকে, এইভাবেই 6 বসায় যোগ বিয়োগ করবা। এই অঙ্কটা কিন্তু আমরা সূত্র বোঝানোর সময় করছিলাম। তাহলে আমাদের 19টা অঙ্ক শেষ হয়ে গেল, তাই না? সবাই 20 নম্বর কোয়েশ্চেনটা পড়ো। প্রশ্ন বলছে পৃথিবীর ব্যাসার্ধ হঠাৎ অর্ধেক হয়ে গেলে, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর হঠাৎ কি হয়ে গেছে? অর্ধেক। অভিকর্ষ ত্বরণের মানের কি পরিবর্তন হবে? তাই তো বাচ্চারা প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো। যেহেতু অভিকর্ষ ত্বরণের অঙ্ক, দেখো তো কোথাও তোমার ঘনত্ব কথা উল্লেখ করা নাই। যেহেতু ঘনত্ব কথা উল্লেখ করা নাই, সূত্র কি হবে? জিএম বাই কত? আর স্কয়ার। জিএম বাই কত? আর স্কয়ার। তাহলে এখানে অভিকর্ষ ত্বরণের সাথে ব্যাসার্ধের কি সম্পর্ক? বর্গের সমানুপাতিক। তাহলে আমি যদি লিখি G2 বাই G1, তাহলে কি হবে? ব্যস্তানুপাতিক R1 বাই R2 হোল স্কয়ার। তাহলে এই যে R1 সমান তো R2 সমান কত? R/2। তাহলে আর এবং আর কাটা 4, তাহলে অভিকর্ষ ত্বরণ কয় গুণ হয়ে যাবে? 4 গুণ। তার মানে ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, অভিকর্ষ ত্বরণ কয় গুণ হয়ে যাবে? 4 গুণ। ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে অভিকর্ষ ত্বরণ কয় গুণ হয়ে যেতেছে? 4 গুণ। এখন তুমি যদি 21 নাম্বার কোশ্চেনটা পড়ো, 21 বাচ্চারা প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো। 21 বলছে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠের 1/64 অংশ হবে? তুমি 1/64 অংশ, তুমি খাতার মধ্যে দেখো সূত্র লিখছিল 1/n অংশ, আর এখানে বলছে 1/64 অংশ। তাহলে n সমান কত? 64। তাহলে উচ্চতার সূত্র কি? √n - 1 ইন্টু r। তাহলে এই যে n, √n কত? 64, আর কত হয়ে গেছে? 7r। অপশনে 7r থাকতে পারে, আবার r এর মানটা দিয়ে গুণ করাও থাকতে পারে। 22 নাম্বার প্রশ্ন যদি পড়ো, প্রশ্ন বলছে যে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান শতকরা 1 ভাগ। তুমি সূত্র কি জানো? 1/n। প্রশ্ন বলছে শতকরা 1 ভাগ মানে 1/10, 1/100, তাহলে তোমার n সমান কত হয়ে গেছে? 100। আর তুমি সূত্র কি জানো? √n - 1 ইন্টু কত? r। তাহলে n কত?
100 কত হয়ে গেছে 9r। বলছে শতকরা বলছে শতকরা 81 ভাগ, শতকরা 81 ভাগ, যদি 81 ভাগ হয়, শতকরা 81 ভাগ, তাহলে 81 বাই এত, তাহলে n কত হয়ে গেছে 100 ভাগ 81, তাহলে এই n এর জায়গায় তুমি কি লিখবা 100 ভাগ 81, 10/9 মাইনাস 1 ইন্টু r, তাই না? তাহলে কত হয়ে গেল, বিয়োগ দিলে কত হয় 1/9 ইন্টু r। বলছে শতকরা 22 নম্বর অঙ্ক কি বলছে, শতকরা 81 ভাগ, আমরা জানি 1/n অংশ, এই না বলছে 81%, মানে কি 81/100 অংশ, তাহলে n কত 1/n সমান যদি এত হয়, n কত 100/81, n এর জায়গায় পরে যোগ বিয়োগ গুণ ভাগ। বাচ্চারা 22 নম্বর আর 23 নম্বর সেম, 22 নম্বর আর 23 নম্বর সেম, এই 23 নম্বর অঙ্কটা তোমাদের বাড়ির কাছে। যদি তুমি 24 নম্বর প্রশ্নটা পড়ো, 24, যদি তুমি 24 নম্বর প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়ো, বলছে ভূপৃষ্ঠ হতে 400 কিলোমিটার অভ্যন্তরে অভিকর্ষ ত্বরণ কত। 400 কিলোমিটার অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কি গভীরে, অভ্যন্তরে মানে কি গভীরে, গভীরে তোমার সূত্র কি 1 মাইনাস ডি বাই আর ইন্টু কত জি। প্রশ্ন বলছে, প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো 24 নম্বর, 400 কিলোমিটার অভ্যন্তরে মানে গভীরে, গভীরের সূত্র। প্রশ্ন বলছে 400 কিলোমিটার অভ্যন্তর অভিকর্ষ ত্বরণ আর ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অনুপাত, তাহলে এর মান কত 400 কিলোমিটার, আর এর মান দেয়া আছে 6400 কিলোমিটার, কত হয়ে গেছে 1/16, 15/16, তাহলে 15 অনুপাত কত 16। প্রশ্নটা মনোযোগ দিয়ে তুমি পড়ো তাহলে তুমি সহজেই বুঝে ফেলছো, যে বলছে যে 400 কিলোমিটার অভ্যন্তরে মানে কি গভীরে, 400 কিলোমিটার গভীরে অভিকর্ষ ত্বরণ আর পৃথিবীর অভিকর্ষ ত্বরণের অনুপাত কত। বাচ্চারা তুমি যদি 25 নাম্বারটা পড়ো, 25 নম্বর অঙ্কটা আমি একটু আগেই যখন সূত্রটা বুঝাইছি তখনই ক্লাসে বুঝাইছিলাম, তাই এখন আর লিখলাম না। তোমার ক্লাসের মধ্যে একটু আগে যখন সূত্র লিখছিলাম, সূত্রের মধ্যে এক্সাম্পল দিয়ে লিখে দিছিলাম এটা। আচ্ছা দাও লিখে দিলাম, যা তোমার আবার মন খারাপ হবে। টোয়েন্টি 6 নাম্বার কোয়েশ্চন, নাম্বার কোয়েশ্চন, পৃথিবীর অন্যতম সহজ অঙ্ক। বলছে মুক্তিবেগ কত। বাচ্চারা ভরের মান দেয়া আছে, ভরের মান দেয়া থাকলে মুক্তিবেগের সূত্র কি 2gm/r। 27 একই অঙ্ক, 26 27 একই অঙ্ক, 28 এটাও সহজ অঙ্ক, 28 একই অঙ্ক, তার মানে 26 27 28 তিনটাই একই সূত্রের অঙ্ক। 29 প্রশ্ন বলছে মুক্তিবেগ কত, √2gr, এগুলো আমাদের ভরের মান দেওয়া ছিল তাই এই সূত্র। 30 29 আর 30 একই অঙ্ক, 31 প্রশ্নটা বড়, 31 প্রশ্ন যদি পড়ো, বলছে একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের দ্বিগুণ, একটি গ্রহের অভিকর্ষ ত্বরণ পৃথিবীর অভিকর্ষ ত্বরণের 4 গুণ,
তাহলে উক্ত গ্রহের মুক্তিবেগ কত? বাচ্চারা মুক্তিবেগের সূত্র কি? 2gm/r। 2 মুক্তিবেগের সূত্র কি? √2gr। মুক্তিবেগের সূত্র কি? √2gr। মুক্তিবেগের সূত্র কি? √2gr। আমি গ্রহের ক্ষেত্রে লিখলাম 2gm/rm, আর পৃথিবীর ক্ষেত্রে লিখলাম 2GeRe। গ্রহের ক্ষেত্রে √2gm/rm, আর পৃথিবীর ক্ষেত্রে √2GeRe। এখন একটাকে যদি আরেকটা দিয়ে ভাগ দিই, তুমি সেটা এমনই দাঁড়ায়। তাহলে এই যে 2 আর এই 2 কাটা, মান বসাই দাও। gm সমান কত? 4g। rm সমান কত? 2re। তাহলে গ্রহের মুক্তিবেগটা পৃথিবীর কত গুণ? √8 গুণ বা 2√2 গুণ। তার মানে ধরো এই যে গ্রহের মুক্তিবেগের সূত্র, পৃথিবীর মুক্তিবেগের সূত্র, এটাকে এটাতে ভাগ দিছো, এরকম হয়েছে। 2 কাটা পরে মান বসাই দিছো। অঙ্কটা ইম্পর্টেন্ট কিন্তু, 31 ইম্পর্টেন্ট অঙ্ক। বাচ্চারা এখন তুমি 32 নাম্বার অঙ্ক দেখবো। 32 32 নাম্বার অঙ্ক দেখো, উপগ্রহের অঙ্ক। 32 নাম্বার উপগ্রহের অঙ্ক। উপগ্রহের অঙ্কের ক্ষেত্রে বেগের মান চাইছে। কার মান চাইছে? বেগের মান। তুমি কিন্তু একটু আগে যখন সূত্র লিখছিলা, কৃত্রিম উপগ্রহের মানে উপগ্রহের বেগের সূত্র দুইটা, এটা অধিক উচ্চতা আর এটা অল্প উচ্চতা। উপগ্রহের বেগের সূত্র কটা? দুইটা, এটা অধিক উচ্চতা আর এটা অল্প উচ্চতা। যদি প্রশ্নের মধ্যে এইচ এর মান দেওয়া থাকে, মানে উচ্চতার মান দেওয়া থাকে, তাহলে অধিক উচ্চতার সূত্র, আর উচ্চতার মান দেওয়া না থাকলেই অল্প উচ্চতার সূত্র। তাহলে 32 নাম্বারটা উপগ্রহের অঙ্ক এবং বেগের মান চাইছে। বেগের সূত্র কয়টা? দুইটা, এটা অধিক উচ্চতা আর এটা কি? অল্প উচ্চতা। যেহেতু 32 নাম্বারের মধ্যে এইচ এর মান দেয়া আছে, তাহলে অধিক উচ্চতার সূত্র হবে। এইচ এর মান দেয়া থাকলেই অধিক উচ্চতার সূত্র হবে। অন্তত এই জি এর মান তোমার মুখস্থ, আর এর মান মুখস্থ, এইচ এর মান দেয়া আছে, বসাই দিলেই হবে। 33 নাম্বার। 33 নাম্বার প্রশ্ন বড় প্রশ্ন, কিন্তু প্রথমেই বলে দিচ্ছে ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায়। ভূপৃষ্ঠ হতে অল্প উচ্চতায়। বাচ্চারা অল্প উচ্চতায় বেগের সূত্র কি? √GR। যখনই উপগ্রহের অঙ্ক, বেগের অঙ্ক, উপগ্রহের গুলোর ক্ষেত্রে বেগের অঙ্ক, সূত্র দুইটা, বেগের সূত্র দুইটা, এটা অধিক উচ্চতা, এটা অল্প উচ্চতা। এইচ এর মান থাকলেই অধিক উচ্চতা, না থাকলেই অল্প উচ্চতা। তুমি 33 নাম্বারে দেখো এইচ এর মান দেওয়া নাই, তার মানে সেটা অল্প উচ্চতা, যদিও প্রশ্নের মধ্যে বলে দিচ্ছে অল্প উচ্চতা। 34 নাম্বার। 34 বাচ্চারা 32 এবং 34 সেম। 35 দেখো, প্রশ্নে বলছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আর ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান। প্রশ্নটা ভালো করে পড়ো। প্রশ্নে বলছে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ আর ডি গভীরতায় অভিকর্ষ ত্বরণ সমান। তাহলে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণের সূত্র কি? 1 - 2h/r ইন্টু জি। ডি গভীরতার সূত্র কি? 1 - d/r ইন্টু জি। 1 - 2h/r d/r। এই যে 1 এবং 1 কাটা, মাইনাস মাইনাস কাটা, আর এবং আর কাটা, 2h = d। তাহলে h সমান কত হয়ে গেল? d/2।
তার মানে এই এইচ উচ্চতা অভিকর্ষ ত্বরণ আর ডি গভীরতা অভিকর্ষ ত্বরণ যদি সমান হয়, এই উচ্চতাটা কি হবে? গভীরতার অর্ধেক। বাচ্চারা 35 নম্বর অঙ্কটা তুমি বুঝে ফেলছো। 36 বলছে প্যারাশুট দিয়ে একটা বস্তু নামতেছে। বাচ্চারা মনোযোগ দিয়ে শোনো, প্যারাশুট দিয়ে সকল বস্তু সমবেগে নামে। প্যারাশুট দিয়ে সকল বস্তু সমবেগে নামে। যেহেতু সমবেগে নামে তাই অভিকর্ষ ত্বরণ 0 হবে। প্যারাশুট দিয়ে, কি বললাম? প্যারাশুট দিয়ে সকল বস্তু সমবেগে নামে। প্যারাশুট দিয়ে যেহেতু সকল বস্তু সমবেগে নামে, আর সমবেগের ক্ষেত্রে ত্বরণ কত হয়? 0। 37 বোঝানোর জন্য আমাকে একটা আপেল গাছ আঁকতে হবে। তো আপেল গাছ আঁকলাম। আপেল গাছে একটা আপেল আছে। এখন তুমি খেয়াল করে দেখো, এই আপেলটাকে পৃথিবী এফ বল আকর্ষণ করতেছে, আর এই আপেলটা পৃথিবীকে এফ বলে আকর্ষণ করতেছে। এই আপেলটাকে পৃথিবী এফ বল, প্রশ্ন মনোযোগ দিয়ে পড়ো, এই আপেলটাকে পৃথিবী এফ বলে আকর্ষণ করতেছে, আর এই আপেলটা পৃথিবীকে এফ বলে আকর্ষণ করতেছে। এখন প্রশ্নে যদি বলতো আপেলটা নিচে পড়ে গেছে, তখন আমরা বুঝতাম যে পৃথিবীর আকর্ষণ বলটা বেশি, এই কারণে আপেলটা নিচে পড়ে গেছে। আপেলের আকর্ষণ বল কখনোই কিন্তু পৃথিবী থেকে বেশি হওয়া সম্ভব না। যেহেতু প্রশ্নে বলছে আপেলটা গাছেই আছে, তার মানে তাদের আকর্ষণ বল দুটা কি? সমান। যদি প্রশ্নে বলতো আপেলটা নিচে পড়ে গেছে, তখন পৃথিবীর আকর্ষণ বলটা বেশি হইতো, আনসার হইতো এটা কখনোই সম্ভব না। আপেলের আকর্ষণ বল কখনোই পৃথিবী থেকে কি বেশি হওয়া সম্ভব না। যেহেতু প্রশ্ন বলছে আপেলটা গাছই আছে, আপেলটা কোথায় আছে? গাছই আছে, তার মানে তাদের আকর্ষণ বলটা কি হবে? সমান। তাহলে এই অঙ্কের মধ্যে বলছে আপেলটা গাছই আছে, গাছের একটি গাছে আপেলটা আছে, এখানে তাদের আকর্ষণ বলটা কি? সমান। এগুলো লজিক্যাল কোয়েশ্চন। এখন 38 বাচ্চারা, 38 নাম্বার কোয়েশ্চন তুমি যদি পড়ো, 38 সূর্যের ভর, এই মানটা তোমাদের মুখস্থ। সূর্যের ভর 1.99 10⁻30 কেজি। তোমার বইয়ের মধ্যে অনেকগুলো মান দেওয়া আছে, মানগুলো যোগ বিয়োগ করলে এটি আসবে, কিন্তু সূর্যের ভর কনস্ট্যান্ট, তাই মানটা মুখস্থ রাখবো। পরীক্ষায় যদি আসে সরাসরি মুখস্থ দেখাবো 1.99 10⁻30 কেজি। অর্থাৎ 39 একটা অনুধাবন। এটা প্রশ্নটা সেটার মধ্যে দেওয়া আছে, উত্তর দেওয়া আছে, বাসায় একটু রিডিং করবো। অনুধাবনগুলো কিন্তু লিখিত পরীক্ষায় আসতে পারে। তোমার 39, 40 এবং 41, 39, 40 এবং 41 তিনটাই কিন্তু অনুধাবন। তিনটার উত্তরেই মেইন বইয়ে দেওয়া আছে, মেইন বই থেকে রিডিং করবো। যদিও আমার শিটের মধ্যেও লেখা আছে, শিট থেকেও তুমি রিডিং করতে পারো। তাহলে আমাদের রিটেন পার্টের 1 থেকে 41 পর্যন্ত শেষ। শিটের মধ্যে এমসিকিউ পার্টে যাও। এমসিকিউ পার্ট টাইপ 1। টাইপ 1 এর 1 নাম্বার কোয়েশ্চন তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, বাচ্চারা তুমি কিন্তু জানো যে নিউটনের মহাকর্ষীয় সূত্র কি? ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই অঙ্কটার মধ্যে প্রশ্নটা মনোযোগ দিয়ে পড়তে হবে। প্রশ্নে বলছে প্রথম ভরটাকে দ্বিগুণ, এই প্রথম ভরটাকে দ্বিগুণ, দ্বিতীয় ভরটাকে 3 গুণ, প্রথম ভরটাকে দ্বিগুণ, দ্বিতীয় ভরটাকে 3 গুণ, এবং দূরত্ব দ্বিগুণ। প্রথম ভরটা দ্বিগুণ, দ্বিতীয় ভরটা 3 গুণ, দূরত্ব দ্বিগুণ। তাহলে তোমার এখানে কত হয়ে গেছে? 3/2। তাহলে বল কত গুণ হবে? 1.5 গুণ। বল কত গুণ হবে? 1.5 গুণ।
প্রশ্নটা অবশ্যই মনোযোগ দিয়ে পড়ছো। প্রথম ভরটা দ্বিগুণ, দ্বিতীয় ভরটা 3 গুণ, দূরত্ব দ্বিগুণ, তাহলে বল 1.5 গুণ, 1.5 গুণ। যদি তুমি 2 নাম্বার প্রশ্নটা পড়ো, 2 নাম্বার। আচ্ছা, তুমি কিন্তু জানো যে মহাকর্ষীয় ধ্রুবক মাধ্যমের উপর নির্ভর করে না। মহাকর্ষীয় ধ্রুবক মাধ্যমের উপর নির্ভর করে না। এই কারণে এখানে আকর্ষণ বল যেটা আছে, আকর্ষণ বল প্রশ্নের মধ্যে যেটা আছে ওইটাই থাকে। প্রশ্নের মধ্যে এফ বলে আকর্ষণ করে, আনসারটা এফ বলেই হবে। যদি কুলম্ব, এখানে তো ভর দেয়া আছে, ভর থাকলে নিউটনের মহাকর্ষণ, আর যদি চার্জ থাকতো চার্জ, তাহলে কুলম্বের সূত্র, সেখানে আকর্ষণ বিকর্ষণ নিয়ে আমরা চিন্তা করতাম। কিন্তু যখনই নিউটনের মহাকর্ষীয় সূত্র, মহাকর্ষের মধ্যে কি আছে, মহাকর্ষীয় ধ্রুবক জি, এই মহাকর্ষীয় ধ্রুবক মাধ্যমের উপর নির্ভর করে না। এখানে বলের মান যা থাকে ওইটাই আনসার। প্রশ্নের মধ্যে বলের মান এফ দেয়া আছে, ওইটাই তোমার আনসার। বাচ্চারা টাইপ 1 এর বাকিগুলো তুমি পারবা। 8 নাম্বার অঙ্কটা দেখে ফেলতে পারো। 8 নাম্বার, এখানে ভরের মানটা দেয়া আছে তোমার 10 ডেসিগ্রাম, তুমি কেজিতে নিবা 10^4 কেজি, কারণ এফ ইকুয়াল কত, এমজি। বাচ্চারা গ্রাম থেকে তুমি যদি কেজিতে যাও 10^3, কিন্তু এটা তো ডেসিগ্রাম থেকে কেজিতে গেলে 10 কত 4 এমজি। এম এর মান এটা, জি এর মান প্রশ্নে দেয়া আছে। টাইপ 1 এর বাকিগুলো তুমি পারবা। টাইপ 2 এর 1 নাম্বার প্রশ্ন বলছে পৃথিবী আর ব্যাসার্ধের পৃথিবী পৃষ্ঠ মহাকর্ষীয় বিভব ভি হলে আর উচ্চতায় বিভবের মান কত। একটু অনেক ভালো করে খেয়াল করতে হবে। বাচ্চারা খেয়াল করো, তুমি মহাকর্ষীয় বিভব এর সূত্র কি জানো, মাইনাস জিএম বাই কত আর। তাহলে এই বিভবের সাথে আর এর কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক। মনোযোগ দাও, পৃথিবীর ব্যাসার্ধ আর, কারণ পৃথিবী পৃষ্ঠ হতে আর উচ্চতায়, তাহলে এখন আগে দূরত্ব ছিল আর, এখন কত হয়ে গেছে 2r। খেয়াল করো, পৃথিবীর ব্যাসার্ধ কত আর, প্রশ্নে বলছে পৃথিবীর পৃষ্ঠ হতে আর উচ্চতায়, তাহলে এখন কত হয়ে গেছে 2r। আগে ছিল আর, এখন 2r, কি হয়ে গেছে দ্বিগুণ। তাহলে দূরত্ব কি হয়ে গেছে, ব্যাসার্ধ কি হয়ে গেছে দ্বিগুণ। তাহলে খেয়াল করো, v2/v1 কি হচ্ছে r1 বাই কত r2, তাই না। আগে কত ছিল আর, এখন কত হয়ে গেছে 2r। তাহলে আগে ছিল আর, এখন কত হয়ে গেছে 2r, কাটা। তাহলে বিভব কত হয়ে গেছে অর্ধেক, বিভব কত হয়ে গেছে অর্ধেক। তাহলে আগে তো পৃথিবীর ব্যাসার্ধ তো আর, প্রশ্নে বলছে পৃথিবীর ব্যাসার্ধ হতে আর উচ্চতায়, পৃষ্ঠ হতে আর উচ্চতায়, কত হয়ে গেছে 2r। তো আগে ছিল আর, পরে 2r। এর সাথে এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, উপরে টি লিখলে ব্যস্তানুপাতিক, কি লিখতে হবে 1, আর 1 এর মান আর 2 মান 2r। টাইপ 2 এর যদি তুমি 2 নাম্বার প্রশ্নটা দেখো, 2 নাম্বার টাইপ 2 এর যদি তুমি 2 নাম্বার প্রশ্নটা দেখো, 2 নাম্বার প্রশ্নের মধ্যে বলছে মহাকর্ষীয় প্রাবল্য। বাচ্চারা প্রশ্নের মধ্যে ঘনত্ব কথা উল্লেখ আছে। ঘনত্ব কথা উল্লেখ থাকলে মহাকর্ষীয় প্রাবল্যের সূত্র কি 4/3 পাই আর রো জি। তাহলে এই মহাকর্ষীয় প্রাবল্যের সাথে আর এর কি সম্পর্ক, সমানুপাতিক। প্রশ্নে বলছে যে ব্যাসার্ধ দ্বিগুণ। বাচ্চারা ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে প্রাবল্য কয় গুণ হবে, দ্বিগুণ। সমানুপাতিক সম্পর্ক, ব্যাসার্ধ দ্বিগুণ তাই প্রাবল্য দ্বিগুণ। তাহলে আমাদের আনসার কি হয়ে যাবে, বি নাম্বারটা, ব্যাসার্ধ দ্বিগুণ প্রাবল্য দ্বিগুণ। তাহলে আনসার কি হয়ে যাবে আমাদের বি। 3 পারবা। টাইপ 2 এর বাকিগুলো তুমি পারবা আমি আশা করি। টাইপ 2 এর বাকিগুলো তোমাকে বাড়ির কাজ দিলাম।
টাইপ 3, 4 ওইগুলো তুমি পারবা। তাহলে বাচ্চারা এমসিকিউ পার্টের টাইপ 1, 2, 3, 4 এগুলো তোমাদের বাড়ির কাজ। এর মধ্যে আমার যেগুলো মনে হয়েছে তুমি বাসায় নাও পারতে পারো, এইরকম কয়েকটা অঙ্ক আমি করে দিছি, বাকিগুলো চেষ্টা করো, না পারলে আমাকে ইনবক্স করবা, অবশ্যই আমি তোমাকে বুঝাই দিব। ওকে, তাহলে মহাকর্ষ অভিকর্ষর ম্যাথ অংশটুকু এতটুকুই ছিল। এখন আমি তোমাদের মেইন বইটা দাগাই দিব। ওকে বাচ্চারা, মহাকর্ষ অভিকর্ষ টেক্সট বুক বের করো। তো পরন্ত বস্তুর ক্ষেত্রে গ্যালিলিওর সূত্র এখানে লেখা আছে। পরন্ত বস্তু সম্পর্কে গ্যালিলিওর 3টি সূত্র, দেখো এতটুকু। সূত্রগুলো নিম্নে প্রদত্ত হলো। প্রথম সূত্র একটু পড়লাম, দ্বিতীয় সূত্রটা কি ভি সমানুপাতিক টি, তৃতীয় সূত্রটা কি এইচ সমানুপাতিক টি স্কোয়ার, মানে বেগ সমানুপাতিক আর দূরত্ব সময়ের বর্গের সমানুপাতিক। শুধু এতটুকু দেখায় রাখো, এতটুকুই এখানে। তারপর তোমার এই গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র, এখানে যাও, গ্রহের গতি সম্পর্কিত ক্যাপলারের সূত্র। বাচ্চারা এই এতটুকু অংশ দেখো, এই মেডিকেলের জন্য এম লেখা আছে, মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। এই 3টা সূত্রের বিবৃতি পড়বা। আর এখানে দূরত্বের বর্গ, বিচরণকালের বর্গ দূরত্বের ঘনের সমানুপাতিক, পর্যায়কালের বর্গ দূরত্বের ঘনফলের সমানুপাতিক। এই সময় সূত্রটা মূলত বেশি ইম্পর্টেন্ট, তাও এতটুকু অংশ একটু রিডিং করবা। এখানে আরেকটা লাইন লেখা আছে, দেখো যে প্রতিটি গ্রহের পর্যায়কালের বর্গ গ্রহের কক্ষপথের পরাক্ষের অর্ধেকের ঘনের সমানুপাতিক। এই লাইনটা তাকায় দেখো। তারপরে কেপলারের সূত্র বিশ্লেষণে নিম্নলিখিত বিষয়গুলো লক্ষণীয়। এই 1 নাম্বারটা আর এই 2 নাম্বারটা। মহাকর্ষ এর সংজ্ঞাটা একটু পড়বা, অভিকর্ষের সংজ্ঞাটা পড়বা। নিউটনের মহাকর্ষ সূত্র, নিউটনের মহাকর্ষ সূত্রটা অঙ্ক করার সময় আমরা ডিটেইলস আলোচনা করছি, যে দুটি ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। সূত্রগুলা আমরা অঙ্ক করার সময় আলোচনা করছি। জি মহাকর্ষীয় ধ্রুবক, এর মান, একক, এগুলো খুব ইম্পর্টেন্ট। মহাকর্ষ বলের প্রকৃতি, এই 4টার মধ্যে এই 4টা লাইন একটু আর লেখা আছে, মানে রিডিং পড়বা। তারপরে এই যে নিউটনের সূত্র থেকে কেপলারের সূত্র, এই লাইনটা তুমি একবার দাগাইছো, আবার তুমি দাগাই ফেলতে পারো, যে গ্রহের পর্যায়কালের বর্গ সূর্য হতে গ্রহের কক্ষপথ দূরত্বের ঘনের সমানুপাতিক। একবার লেখা আছে। সূর্যের ভর মুখস্থ 2 × 10⁻30 কেজি। আমরা অঙ্ক করার সময় বলছিলাম সূর্যের ভরের মানটা মুখস্থ রাখবা। তারপরে তোমার এই মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণ। এখানে এই মহাকর্ষীয় ধ্রুবক, এই সবটুকু লাইন, এই সবটুকু দেখো, এখানে সবটুকু একটা দাগ দেওয়া আছে মেডিকেলের জন্য। এই সবটুকু মেডিকেল পরীক্ষার জন্য। বাচ্চারা ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষাও কিন্তু আসে মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা। এই মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা কিন্তু মেডিকেল পরীক্ষাতেও আসে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে, মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রাটা কিন্তু মেডিকেল পরীক্ষাতেও আসে। অভিকর্ষ ত্বরণ, পৃথিবীর 45° অক্ষাংশে অভিকর্ষ ত্বরণকে আদর্শ মান ধরা হয়। এটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছেও। পৃথিবীর 45° যে অভিকর্ষ ত্বরণ, এখানে পৃথিবীর 45° অক্ষাংশে অভিকর্ষ ত্বরণের মানকে আদর্শ মান ধরা হয়। একক মাত্রাগুলা, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ, এই 2টা মান, পৃথিবীর ভর, পৃথিবীর ব্যাসার্ধ। মহাকর্ষীয় ধ্রুবক এবং অভিকর্ষ ত্বরণের মধ্যে যে বিষয়গুলো তুমি জানতে পারো, জি হলো মহাকর্ষীয় ধ্রুবক, জি একটি পরিবর্তনশীল রাশি, মহাকর্ষীয় ধ্রুবকের মান, অভিকর্ষ ত্বরণের মান, মহাকর্ষীয় ধ্রুবক স্কেলার রাশি, অভিকর্ষ ত্বরণ ভেক্টর রাশি। এই 4টা লাইন তো বাসায় পড়বা। হ্যাঁ, 4টা লাইন বাসায় পড়বা।
অভিকর্ষ ত্বরণের পরিবর্তন। বাচ্চারা অভিকর্ষ ত্বরণের এই মানটা জানবা, মেরু অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান বেশি হয়, বিষুব অঞ্চলে কম হয়। পৃথিবী পৃষ্ঠ এবং চাঁদের পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের অনুপাত 81:60, ওজনের অনুপাত 81:16। এই দুটো লাইন যে অভিকর্ষ ত্বরণের পরিবর্তন, এখানে এই দুটো লাইন ইম্পর্টেন্ট, দেখা রাখতে পারো। অভিকর্ষ ত্বরণ জি ধ্রুবক নয়। এই তিনটি কারণে অভিকর্ষ ত্বরণের মানে পরিবর্তন ঘটে: উচ্চতর ক্রিয়া, অক্ষাংশ ক্রিয়া, পৃথিবীর ঘূর্ণন ক্রিয়া বা পৃথিবীর আহ্নিক গতি। ইম্পর্টেন্ট কিন্তু এই মেডিকেল পরীক্ষার জন্য। এখানে যে কোন বস্তু পৃথিবীর পৃষ্ঠ হতে নিচে অবস্থিত, গ নাম্বার, এখানে লাইন লেখা আছে দেখো, এই গভীরে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মান অপেক্ষা কম। এই সিদ্ধান্তটা অক্ষাংশ ক্রিয়া বা আকৃতি ক্রিয়া, এখানে এই কয়েকটা লাইন মানগুলা সহ কয়েকটা লাইন। এখানে পূর্বের আলোচনা এবং পরীক্ষালব্ধ ফলাফল হতে জি এর মান সম্পর্কে আমরা যা জানতে পারি, প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। 1 2 3 4 প্রতিটা লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রতিটা লাইন 1 থেকে 9 পর্যন্ত প্রতিটা লাইন ইম্পর্টেন্ট। এর মধ্যে এই 6 নাম্বারটা কিন্তু মেডিকেল পরীক্ষায় আসছে। 6 নাম্বারটা মেডিকেল পরীক্ষায় আসছে। এই 9টা লাইনে কিন্তু ইম্পর্টেন্ট। মহাকর্ষীয় ক্ষেত্র প্রাবল্য এর একক মাত্রা। বিন্দু ভরের জন্য প্রাবল্য। বিন্দু ভরের জন্য প্রাবল্য, এখানে দেখো জানার বিষয়গুলা 1 2 3, এই জানার বিষয়গুলা মহাকর্ষীয় বিভবের উপরে জানার বিষয়গুলা। মহাকর্ষীয় বিভব এর মান একক। অসীমে মহাকর্ষীয় বিভবের মান 0 ধরা হয়। অসীমে কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব সর্বোচ্চ হয় এবং অসীমে এর সর্বোচ্চ মান হচ্ছে 0। অভিকর্ষ কেন্দ্র। অভিকর্ষ কেন্দ্র এর জানার বিষয়গুলা। অভিকর্ষ কেন্দ্র এই জানার বিষয়গুলা। মুক্তিবেগ। মুক্তিবেগ এই সংজ্ঞাটা একটু রিডিং করলাম। পৃথিবী পৃষ্ঠ হতে কোন বস্তুর মুক্তিবেগ কত? 11.7 কিলোমিটার পার সেকেন্ড, 7 মাইল পার সেকেন্ড। এগুলো আমরা ক্লাসরুমে আলোচনা করছি। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। মুক্তিবেগ বস্তুর ভরের উপর নির্ভর করে না। এই মুক্তিবেগের মানগুলো তোমার খাতার মধ্যে লেখা আছে। জানার বিষয় পৃথিবীর মুক্তিবেগ, চাঁদের মুক্তিবেগ, অন্ততপক্ষে 2টা মুক্তিবেগের মান মুখস্থ রাখো, পৃথিবীর মুক্তিবেগ আর চাঁদের মুক্তিবেগ। তারপরে এখানে এই যে মুক্তিবেগের ক্ষেত্রে জানার বিষয়গুলা, এগুলো একটু বাসায় সুন্দর করে রিডিং করবা, রিডিং করে নিজে নিজে এমসিকিউ তৈরি করবা, যা মুক্তিবেগের ক্ষেত্রে জানার বিষয়গুলা। পৃথিবীতে চন্দ্র অপেক্ষা মুক্তিবেগের মান বেশি। পৃথিবীর মুক্তিবেগের মানটা কি? বেশি। তারপরে এই 4 নাম্বারটা, এটা ক্লাসরুমে আমরা আলোচনা করছি অঙ্ক সূত্রগুলো লেখার সময়, যে অভিকর্ষ ত্বরণ এবং মহাকর্ষীয় প্রাবল্যের সংখ্যাগত মান সমান এবং একটি ভারী বস্তু হতে অসীম দূরত্বে অবস্থিত কোনো বস্তুর মহাকর্ষীয় বিভব এবং মহাকর্ষীয় প্রাবল্য উভয়ই 0 হয়। এই 4 নাম্বারটা। স্বাভাবিক উপগ্রহ। পৃথিবীর গড় ঘনত্বের মানটা একটু জেনে রাখবা। স্বাভাবিক উপগ্রহ এর পর্যায়কাল 24 ঘন্টা।
তারপরে কৃত্রিম উপগ্রহ, চাঁদ পৃথিবীর একটি উপগ্রহ যা প্রায় 30 দিনে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে। ভূস্থির উপগ্রহ, এর আবর্তনকাল 24 ঘন্টা, একে পার্কিং কক্ষপথ বলে। ব্যবহারগুলা কিন্তু পরীক্ষা, মেডিকেল পরীক্ষায় আসে, ভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে না। মেডিকেল ভর্তি পরীক্ষায় এই ব্যবহারগুলো আসে, পরীক্ষায় সপ্তমে তাদের ব্যবহারগুলো আসে। পোলার উপগ্রহ, এর মানটা সাধারণত 5000 কিলোমিটার থেকে 8000 কিলোমিটারের মধ্যে। পোলার উপগ্রহ। এই ভূস্থির উপগ্রহের বৈশিষ্ট্যগুলো খুব ইম্পর্টেন্ট, মেডিকেল পরীক্ষার জন্য এগুলা ইম্পর্টেন্ট। আর ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য যা লাগবে তোমার খাতায় লিখে দিছি। বৃত্তাকার পথে, আবর্তনকাল 24 ঘন্টা, পৃথিবী নিরক্ষীয় তলে অবস্থান করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, কক্ষপথের উচ্চতা 36,000 কিলোমিটার। ভূস্থির উপগ্রহের ব্যবহার, দেখতে পারো, মেরু বা পোলার উপগ্রহ, এর আবর্তনকাল প্রায় 110 মিনিট। প্রায় 110 মিনিট। বস্তু গবেষণা, এই মানগুলো একটু রিডিং করবা, মানগুলা এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের উত্তরের জন্য প্রয়োজনীয় বিষয়াবলী, এই সবগুলো লাইন পড়তে হবে। এই এমসিকিউ গুলো অবশ্যই পড়তে হবে। তো বাচ্চারা, মহাকর্ষ বিকর্ষণ ম্যাথ গুলা নিয়ে আমরা একটু আগে আলোচনা করছি হোয়াইট বোর্ডে। এখন আমি মেইন বোর্ডে দেখাই দিলাম। আমার পড়ানো ছাড়াও এক্সট্রা ইনফরমেশন তোমার কোচিং সেন্টার থেকে যদি দেয়, ওইগুলো কালেক্ট করবা, দেখবা। এবং এই অধ্যায়টা একটা ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ছিল, অধ্যায়টা মনোযোগ দিয়ে বাসায় শেষ করবা। মহাকর্ষ অভিকর্ষ অধ্যায়টা আজকে এক ক্লাসে শেষ হয়ে গেল। বাসায় খুব সুন্দর করে অধ্যায়টা গুছাই ফেলবা। আজকে এতটুকুই। ভালো থাকো, সুস্থ থাকো।